আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে শপথ নিলেন বিএনপির এমপিরা। সংসদীয় দলের সভায় নেতা নির্বাচিত তারেক রহমান। শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নিতে নির্দেশ নেওয়ার সিদ্ধান্ত। সরকার গঠনে রাষ্ট্রপতিকে বিএনপির চিঠি। আমি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে এমপি ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন 11 দলীয় জোটের নির্বাচিতরা। বিএনপি একটি শপথ নেয়, মন্ত্রিসভার শপথ বয়কটের ঘোষণা এনসিপির। বিকেলে মন্ত্রিসভার শপথ। সচিবালয়ে প্রস্তুত 45টি গাড়ি। পুরনোদের পাশাপাশি ডাক পেলেন আসাদুজ্জামান, শামা উবায়েদ, মীর হেলাল, আমিনুল ইসলাম, অনিন্দ ইসলাম অমিত। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী এবং আমি উজ্জ্বল হাফিজ। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত 297 জন সংসদ সদস্য। সকালে জাতীয় সংসদ ভবনে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তবে বিধান না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি। পরে সংসদীয় দলের সভায় সংসদ নেতা নির্বাচিত হন তারেক রহমান। এদিকে জামায়াত ও এনসিপি 77 জন দুটি পদের জন্যই শপথ নিয়েছেন। বাকিটা জানাচ্ছেন হাসিব বিল্লাহ। শপথ বিতর্ক নিয়েই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু। নির্বাচনে জনগণের দেয়া দুইটি রায়কে কেন্দ্র করে বিভক্ত বিএনপি জামায়াত জোট। জাতীয় সংসদ নির্বাচনের 4 দিন পর মঙ্গলবার সকালে সংসদ ভবনে প্রবেশ করেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। প্রথম ধাপে শপথ অনুষ্ঠান শুরু হয় বেলা 11:15টায়। জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তারেক রহমান সহ বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়নি বিএনপি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে। এদিকে গণভোটের রায় অনুযায়ী একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিতে অনড় ছিল 11 দলীয় জোট। সকালে সংসদে প্রবেশ করে তারা বৈঠকে অংশ নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর বেলা 12টার দিকে শপথকক্ষে প্রবেশ করেন জামাত বিএনপি জোটের সদস্য সহ স্বতন্ত্রদের একাংশ। প্রথমে তারা সংসদ সদস্য হিসাবে শপথ নেন। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। পরে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় জোটের নির্বাচিত জনপ্রতিনিধি। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। পরে তৃতীয় ধাপে দুপুর 1:30টায় সংসদ সদস্য হিসাবে শপথ নেয় জাতীয় নাগরিক পার্টির 6 সদস্য। ও বিশ্বস্ততার সহিত পালন করিব।
এরপর সংবিধান সংশোধনের জন্য দায়িত্বের অংশ হিসাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে আলাদাভাবে শপথ নেয় গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্ররা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাচিত এমপিরা। বলেন, দেশের নতুন গণতান্ত্রিক যাত্রায় এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা পূরণেও এই সংসদ সফল হবে বলেও জানান তারা। এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই। আমরা ক্ষমতা বলি না, এটা বলি দায়িত্ব। এই দেশের জনগণের প্রত্যাশা, মুক্তিযুদ্ধের প্রত্যাশা, মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা, ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বঙ্গত্ব বরণ করেছেন, সর্বস্ব হারিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা, সব কিছু আমাদেরকে পূরণ করতে হবে। গণভোটের যে রায়, সেটার প্রতিফলন ঘটাতে গেলে সংসদে যেতে হবে আগে, এবং সংসদে প্রয়োজনীয় আইন এবং সংবিধান সংশোধন করতে হবে। বাংলাদেশ নামক রাষ্ট্রটা চলে সংবিধান অনুসারে। বর্তমান যে সংবিধান রয়েছে সেটি আমরা পুরোপুরি মান্য করব, সংবিধানে যা নাই সেটি অগ্রাহ্য করব। প্রথম দিন আমাদেরকে জাস্ট বলেছেন যে দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে, এটাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আহ্বান করেছেন। আগের 3টি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না, সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন নাই। সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। বিকেলে মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অব্র। অব্র, জানাবেন বিকেলে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি তো সম্পূর্ণ হয়েছে, সব মিলিয়ে কি তথ্য রয়েছে? আর আমি আছি সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, যেখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু যেই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী যেই সরকার, সেই পরবর্তী সরকারের কিন্তু হচ্ছে একটি যেই সরকারের মন্ত্রণালয়গুলো কে কোন দিকে পাচ্ছেন সেটি কিন্তু কিছুক্ষণ পরেই জানা যাবে। আর এই মুহূর্তে আমরা আছি ঠিক দক্ষিণ প্লাজায়, যেখানে কিনা কিছুক্ষণ পরেই শুরু হবে আজকের যে মন্ত্রী সভার শপথ গ্রহণ, সেটি কিন্তু এখানে হবে। এই যে আজকের দিনকে ঘিরে কিন্তু যেমনি সারা বাংলাদেশ চেয়ে আছে কে কোন মন্ত্রণালয় পাবেন, তেমনি কিন্তু গণ অভ্যুত্থানের পর প্রথম সরকারকে ঘিরে কিন্তু সকল শ্রেণী পেশা মানুষেরই একরকম বলা চলে আগ্রহের শেষ নেই। তবে আমরা ইতিমধ্যেই কিন্তু কে কোন মন্ত্রিত্ব পাচ্ছেন সেই বিষয়ে আমরা জানতে পেরেছি কিছুটা পরিমাণে। সেটির বিষয়ে যদি একটু বলতে চাই তাহলে কিন্তু বলতে হয় যে যিনি কিনা প্রধান উপদেষ্টার উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টার সাথে কাজ করেছেন প্রধান উপদেষ্টার সহকারী খলিলুর রহমান, তিনি কিন্তু হচ্ছে এবার দায়িত্ব পেতে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও এই তালিকায় আছে বিদ্রোহী বেশ কয়েকজন প্রার্থী যারা কিনা দেখা গেছে এই মন্ত্রিত্ব পেতে যাচ্ছেন। তারা টেকনোক্রেট মন্ত্রী হিসেবে এই যে এবারের মন্ত্রিসভায় অংশগ্রহণ করবেন। তবে আজকের এই শপথে কিন্তু আমরা জানতে পেরেছি যে কিছু চমক থাকবে, সেই চমকের অপেক্ষায় কিন্তু আমরা অনেকেই রয়েছি। আজকের দিনকে ঘিরে সকল শ্রেণী পেশা মানুষ যেমনি হচ্ছে অপেক্ষায় রয়েছে পূর্ণাঙ্গ তালিকা পেতে, তেমনি কিন্তু আমরাও অপেক্ষায় আছি যে পূর্ণাঙ্গ তালিকায় আসলে কাদেরকে রাখা হয় সে বিষয়ে জানার জন্য। তবে আমরা এখন পর্যন্ত যতখানি জানতে পেরেছি যে এই আজকের দিনে যেই মন্ত্রিসভাটি গঠিত হবে, সেই মন্ত্রিসভাটি হবে
সবথেকে ছোট একটি মন্ত্রিসভা, তবে পরবর্তীতে যে 40 জনের মন্ত্রণালয় 40টি আছে, সেই 40টির জন্য 40 জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হবে, সেটি কিন্তু পরবর্তীতে ঘটবে। তবে এই যে প্রথম ধাপে যেই শপথ গ্রহণ চলবে আজকে কিছুক্ষণ পরেই 4টা নাগাদ, সেই শপথ গ্রহণে কিন্তু আমরা এখন পর্যন্ত যতখানি বিকেলে মন্ত্রী পরিষদ সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন দক্ষিণ প্লাজার থেকে সহকর্মী শাহাদাত অব্র। উজ্জ্বল, নতুন মন্ত্রিসভাকে বরণ করে নিতে প্রস্তুত কিন্তু সচিবালয়, সাজানো হয়েছে মন্ত্রীদের অফিস কক্ষ, প্রস্তুত রয়েছে গাড়ি বাসস্থানও। এর মধ্যে কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে টেলিফোন পেয়েছেন অনেকে। আমরা এই বিষয়ে জানতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আসিফ ইকবাল খান। আসিফ, জানাবেন মন্ত্রিসভায় যোগ দিতে এখন পর্যন্ত কে কে ডাক পেয়েছেন, আর নতুন মন্ত্রীদের জন্য কি প্রস্তুতি নিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ, আর শপথ অনুষ্ঠানের পর নতুন মন্ত্রীদের কি কি কর্মসূচি রয়েছে? সচিবালয় কিন্তু এই নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের বরণ করে নিতে কিন্তু সম্পূর্ণ প্রস্তুত। আমরা সকাল থেকেই সচিবালয়ে রয়েছি এবং দেখছি যে সচিবালয় যে সার্বিক প্রস্তুতিগুলো রয়েছে নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নিতে, সেগুলো আমরা হতে দেখেছি। আমরা দেখেছি যে সচিবালয়ের যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম যেগুলো আছে সেগুলো হতে দেখেছি। আমরা দেখেছি যে মন্ত্রী এবং যেই যারা নতুন আসছেন মন্ত্রিসভায় তাদের যে কক্ষগুলো রয়েছে সেগুলো পরিষ্কার পরিপাটি করা হচ্ছে, সেগুলোকে নতুনভাবে সেগুলোতে অফিস করার উপযোগী করে তোলা হচ্ছে। আমরা সকাল 10:30 নাগাদ আমরা দেখেছি যে সচিবালয়ের যে মন্ত্রিপরিষদ বিভাগটি রয়েছে তার সামনে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের জন্য যে নতুন গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এনে রাখা হয়েছে। আমরা সর্বমোট প্রায় 50টির কাছাকাছি গাড়ি দেখেছি এখানে আনা হয়েছিল। সেই গাড়িগুলো যদিও ইতিমধ্যেই কিন্তু যে গন্তব্যটি রয়েছে গাড়িগুলোর, অর্থাৎ সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে। সচরাচর আমরা যেটি দেখি যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গাড়িগুলো সরাসরি যারা মন্ত্রী হচ্ছেন তাদের বাসায় যায়, সেখান থেকে তাদেরকে শপথস্থলে নিয়ে যাওয়া হয়। কিন্তু এবার যেহেতু একটু ব্যতিক্রম হচ্ছে, সেক্ষেত্রে যেহেতু যারা মন্ত্রী পরিষদের শপথ নেবেন তারা ইতিমধ্যেই সংসদ ভবনে অবস্থান করছেন, সেই জন্য গাড়িগুলো সংসদ ভবনের দিকেই যাবে এবং শপথ গ্রহণের পর সেই গাড়িগুলোতেই করেই কিন্তু নবনির্বাচিত যে সংসদ যেই মন্ত্রীরা রয়েছে তারা কিন্তু এই গাড়িগুলোতে করেই তাদের যে আবাসস্থল রয়েছে বা তাদের বাসস্থানে যাবেন। এবং আমরা যতদূর ধারণা করছি যে নতুন মন্ত্রিপরিষদের যে সদস্যরা রয়েছে তারা কালকে থেকেই আসলে তাদের নতুন অফিস করা শুরু করবেন এবং তাদের যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্ব বুঝে নিয়ে তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম গ্রহণ করা শুরু করবেন। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পর প্রথম সাক্ষীর আংশিক সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বিচার শুরুর আদেশ দেন। একই ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনে কুষ্টিয়ার 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য 22 ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এছাড়াও যাত্রাবাড়িতে তাইম হত্যা মামলায় আনুষ্ঠানিক চার্জ দাখিলের জন্য দিন ঠিক করা হয় 22 ফেব্রুয়ারি। চার্জ গঠনটা অ্যাডজর্নমেন্ট হয়ে ওটা আগামী 22 ফেব্রুয়ারি দিন ধার্য হয়েছে। আর ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে যে মামলাটা সেটাতে আজকে ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আমরা ওপেনিং স্টেটমেন্ট দাখিল করেছি এবং এম.এ. রাজ্জাক শহীদ আসিফ ইকবালের পিতা তার সাক্ষ্য গ্রহণ শুরু করেছি। এবারে রমজান জুড়ে কার্ড ছাড়াও অতিরিক্ত 35 লাখ পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রমজান উপলক্ষে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করে উপদেষ্টা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্যই টিসিবির এই উদ্যোগ। এ সময় টিসিবি চেয়ারম্যান বলেন, দেশে 1 কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে সুলভ মূল্যে পণ্য সরবরাহ করা হবে। 64 জেলায় একযোগে কার্ডধারী সহ ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি হচ্ছে বলেও জানান তিনি। এ সময় প্রতি কেজি চিনির মূল্য 80 টাকা, মসুর ডাল 70 টাকা, ছোলা 60 টাকা, খেজুর 160 টাকা ও প্রতি লিটার তেল 115 টাকা দরে বিক্রি করা হয়। নৈমিত্তিক যে আমরা কাজটা করে থাকি, প্রতি মাসের বিক্রয় কার্যক্রমের পাশাপাশি ট্রাক সেলের মাধ্যমে সারা দেশব্যাপী আমরা এই রমজান উপলক্ষে 5টি পণ্য বিক্রয় কার্যক্রম গ্রহণ করি 64 জেলায়। সংগ্রহ নীতিমালার উদারীকরণের ফলে এবং তাদের বিপণন ব্যবস্থার স্বচ্ছতার কারণে
এই ধারা চলমান থাকলে আগামী 4 থেকে 5 বছরে টিসিবি যে বছরে 4 থেকে 5,000 কোটি টাকার ভর্তুকি দিত, এই টাকার আর প্রয়োজন হবে না। আশঙ্কা থাকা সত্ত্বেও নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ের শেষ কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। নির্বাচনে বড় ধরনের সহিংসতা ও প্রাণহানি ঘটেনি বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন হয়ে গেছে এবং নির্বাচনটা আমার মতে খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে এবং একটা নির্ভেজাল নির্বাচন হয়েছে, উৎসব মুখর হয়েছে, একটা ক্রেডিবল নির্বাচন হয়েছে। এই যে রাত্রে সিল মারা, এটাও কিন্তু আপনারা কোথাও আপনারা দেখেন নাই। মানে এটা কিন্তু ছিল একটা বড় ধরনের সাকসেস, বড় ধরনের কোনো সহিংসতা এবং কেউ মারা যায় না। আমি একটা কথা বলছি, নির্বাচনে কিন্তু ওই হাতিয়ারগুলি ব্যবহার হবে না। নির্বাচনের দিন কিন্তু কোনো অবৈধ হাতিয়ার ব্যবহার হয় না। কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী ও 2 শিশুসহ একই পরিবারের 3 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাতে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে এই ঘটনা ঘটে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন মণিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার, ছেলে হোসাইন এবং ছোট ভাই সৌদি প্রবাসী সাত্তারের ছেলে জুবাইর। স্থানীয়রা জানান, সকালে পাশের বাড়ির এক গৃহবধূ নিহতদের ঘরের জানালা দিয়ে তাকিয়ে মরদেহগুলো মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ডাকাতির উদ্দেশ্যে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের। আমরা সকালে খবর পাইয়া দেউরে আসার পরে দেখি যে 3 রুমে 3 লাশ পড়ে রয়েছে। ঘরে ঢুকছি, ঢুকতে জুবাদপুর আমরা আমাদের পুলিশ থানা পুলিশ এবং সংবাদ পাই আমরা সাথে সাথে এখানে আসি। পরবর্তী আমরা আমাদের উদ্বোধন অফিসার সহ সিআইডি কুমিল্লা এবং পিবিআই কুমিল্লাকে অবহিত করি। ওনারা আসতেছেন, ওনারা আসলে আমরা সরজমিনের বিস্তারিত আরও তদন্ত করব। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মঙ্গলবার দ্বিতীয় দফায় আলোচনায় বসবে ওয়াশিংটন ও তেহরান। খামেনি প্রশাসনের পক্ষে এতে নেতৃত্ব দিতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গেও বৈঠকে বসেন আরাগচি। মূল আলোচনার আগে হওয়া বৈঠকটিতে জটিল বিষয়গুলো প্রাধান্য পায় বলে এক্স বার্তায় জানান গ্রোসি। ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানো কঠিন বিষয় হলেও যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে এটি নিশ্চিত করতে চায় বলে হাঙ্গেরিতে সাংবাদিকদের জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে কূটনৈতিক প্রচেষ্টার মাঝেও হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। দর্শক, এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।